এবং আমরা দেখেছি 2024-এর অগাস্টে 5ই অগাস্টে যে ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের সরকার প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। এটা কিন্তু আসলে খুব সুখকর ঘটনা নয়। সুখকর ঘটনা নয় এই কারণে যে এই ঘটনাতে কিন্তু বিশ্বের বুকে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পায়, সম্মান হানি হয়েছে। আমরা বিগত 15 বছর সেই কথাটি ভুলে গিয়েছিলাম এবং এটা বললে হয়তো আমার অত্যুক্তি হবে না যে 72-75-এও এমন একটি পর্যায়ে এসেছিল যখন আমরা ভিন্ন মতের যে সুযোগ সেটা আমরা হরণ করেছি এবং সে কারণেই কিন্তু একটি দুর্যোগ এসেছিল বাংলাদেশের ইতিহাসে। এবং আমরা দেখেছি 2024-এর অগাস্টে 5ই অগাস্টে যে ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের সরকার প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। এটা কিন্তু আসলে খুব সুখকর ঘটনা নয়। সুখকর ঘটনা নয় এই কারণে যে এই ঘটনাতে কিন্তু বিশ্বের বুকে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পায়, সম্মান হানি হয়েছে। যাই কিছু আলোচনা করি না কেন, আমি বিশ্বাস করি যে ভিন্ন মতের যে প্রয়োজন একটি রাষ্ট্র পরিচালনা করতে গেলে সেই ভিন্ন মতের সুযোগটি সবসময় উন্মুক্ত রাখতে হবে এবং যখনই ভিন্ন মতের সুযোগ ব্যাহত করা হয় তখনই কিন্তু একটা রাষ্ট্রের উপরে বিপদ নেমে আসে। বাংলাদেশে বারবার কিন্তু সেটাই ঘটেছে। গণতন্ত্র নিয়ে অনেক কথা আছে, গণতন্ত্রের অনেক সংজ্ঞা আছে। একটু আগে আমরা শুনেছি মান্না সাহেব বলেছেন যে গণতন্ত্রের যে সংখ্যাগরিষ্ঠ বিষয়টি সেটি তিনি ব্যাখ্যা করেছেন। আমি এই প্রসঙ্গে গণতন্ত্র সম্বন্ধে যে একটি অত্যন্ত চমৎকার সংজ্ঞা দেওয়া হয় সেটি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে majority with the consent of the minority. আমি জানি না এই ফ্রেজটি কে আবিষ্কার করেছিলেন, কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু তিনি একদিকে গণতন্ত্রের শক্তির কথা বলেছেন এবং ঠিক অন্যদিকে গণতন্ত্রের যে দুর্বলতা সেটাকে কিভাবে আমরা মানিয়ে নিতে পারি সে কথাটি। কাজে আসলে কথাটি হচ্ছে এই যে রাজনীতি কেন এসেছে। আমরা যদি হাজার হাজার বছর আগের অতীত ইতিহাসে ফিরে যাই, সভ্যতার আদিম পর্যায়ে, তখন কিন্তু রাষ্ট্র ছিল না। আপনার সেই ইতিহাস আপনারা জানেন, আমি তার বিরক্তি করব না। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা যখন সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণে একটি ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি দেখেছি। রাজার শাসন দেখেছি, ফিউডালিজম দেখেছি, কিন্তু সবশেষে আজ পর্যন্ত মানুষ এমন একটি বিষয়ে সম্মত হয়েছে যে মেজরিটি যেটা বলবে সেই অনুযায়ী আমরা কাজ করব। এবং আমি সেটা আরেকটু ব্যাখ্যা করেও বলেছি, রুল অফ মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ দ্য মাইনরিটি। এই কথাগুলি যদি আমি বিশ্বাস করি, যারাই দেশ শাসন করেন, রাজনৈতিক দল হোক অথবা এখন এই মুহূর্তে হয়তো রাজনৈতিক দল নেই, যারাই দেশ শাসন করেন, আমার মনে হয় যে এই ভিন্ন মতের যে গুরুত্ব সেটা আমরা যতক্ষণ স্বীকার করে নেব ততক্ষণ আমি বিশ্বাস করি যে রাষ্ট্র পরিচালনায় কোনো রকমের কোনো দ্বন্দ্ব আসতে পারে না। যখনই ভিন্ন মতকে দমন করা অথবা কোনো গোষ্ঠীর অর্থ বিত্ত উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার তখনই কিন্তু বাংলাদেশে কিন্তু ঠিক সেটাই হয়েছে। এই কারণেই কিন্তু আমরা বলি যে বাংলাদেশে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাকে আমরা অলিগার্কি বলে থাকি। এবং এ থেকে বেরিয়ে আসার জন্য ছাত্র জনতা যে ভূমিকা নিয়েছে আমি তার ব্যাখ্যায় যাব না। আমি কয়েকদিন আগে বলেছি যে তারা
একটি বিস্ফোরণ পরিস্থিতিতে তারা যখন স্পার্কটি দিয়েছিল, তখন অগ্নুৎপাতের মাধ্যমে একটি লাভা স্রোত এসে বাংলাদেশের সমস্ত অন্যায় অনাচারকে ভাসিয়ে নিয়ে গেছে। এবং আমি বিশ্বাস করি এটাই সত্যি। কাজে আজকে যে অবস্থাটি হয়েছে, সেখানে কোনো আইনের প্রশ্ন তুলে কোনো লাভ আছে বলে ইররিলেভেন্ট হবে। কেননা আমরা এখন যে পরিস্থিতিতে আছি সেটাকেও কিন্তু মানুষই ডিফাইন করেছে। মানুষ বলে ডক্ট্রিন অফ নেসেসিটি। আমরা কিন্তু আজকে ডক্ট্রিন অফ নেসেসিটির ভিতরেই আছি। কাজেই এই সরকারের আইনগত অধিকার কতটুকু আছে বা নাই সেই প্রশ্ন করে লাভ। জনগণ তাদের অ্যাপয়েন্ট, ছাত্ররা তাদের তাকে এই সরকারকে অ্যাপয়েন্ট করেছে কি করে নাই, আমার মনে হয় যে সেই বিতর্কে গিয়েও খুব একটা আসলে আমরা অনেক কিছু অর্জন করবো না। বিষয়টি হচ্ছে এই যে একদিকে যেমন ছাত্র জনতা একটা পরিস্থিতি থেকে দেশকে সর্বশেষ তাদের যে স্পার্ক, সেই স্পার্ক দিয়ে এই দেশকে যেমন উত্তরণ ঘটিয়েছে, এই সরকারের উপরেও কিন্তু একটি দায়িত্ব এসে পড়েছে, মারাত্মক দায়িত্ব। সরকারকেও সেটা উপলব্ধি করতে হবে, দেশের সামনে বিপদ, এটাও অস্বীকার করা যাবে। এবং দেখুন, এই যে শব্দটি এসেছে, একটি যৌক্তিক সময় এই সরকারকে দিতে হবে। আমরা কিন্তু এই শব্দটি ব্যবহার করেছি, সবাই ব্যবহার করেছে, কিন্তু এই প্রশ্ন এসছে যৌক্তিক সময়টা কতদিন। আমি এভাবে দেখছি জিনিসটা, যে যখন অনেক বক্তার কথা শুনছিলাম, আমি এভাবে বিষয়টি আমার চিন্তায় এসেছে, শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন, যে বাংলা ভাষার কি মাধুর্য। আমরা এই যে একটা অনিশ্চিত জিনিস, যে একটা দ্বন্দ্ব, আমরা কিন্তু এটাকেও ডিফাইন করেছি, এবং আমরা যৌক্তিক শব্দ দিয়েই কিন্তু সেটা ডিফাইন করেছি। আমরাও জানি না যৌক্তিক সময়টা কি, সরকার জানি না যৌক্তিক সময়টা কি, কিন্তু আমরা সবাই বুঝি যে একটি যৌক্তিক সময় দিতে হবে। এটা বলার সংস্কার কিছুটা আভাস দিয়েছেন, অত্যন্ত চমৎকার ভাবে আভাস দিয়েছেন বাংলা সাহিত্য বক্তব্যে। সংস্কার একটু ইংরেজি শব্দ ব্যবহার করে, রিফর্ম ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আজকে এই সরকার, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট আজকে যে সংস্কার করবে, এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আজকে থেকে 2 বছর বা 3 বছর পরে সেটাকে আবার পুনরায় সংস্কার করতে হবে না, একথা কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দ্বিতীয়ত, এটাও বুঝতে হবে, এটা একটা ইন্ট্রিনজিক বিষয়, ফিজিক্সের ভাষায় বলছি, যে পৃথিবীর সংস্কার কিন্তু কোন সরকারই করে। এটা হাইজেনবার্গ আনসার্টেনিটি বলে আমাদের একটা প্রিন্সিপাল আছে, যে আমরা কতগুলো বিষয় আছে সেই বিষয়গুলোতে কখনই নিশ্চিতভাবে কিছু যেমন এমন একটি পর্যায়ে এসেছি, আমি বিশ্বাস করি এখানে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এবং সরকারকেও ধৈর্য ধারণ করতে হবে। দুটি ধৈর্যর অর্থ কিন্তু এক নয়। আমাদের যে ধৈর্য ধারণ করতে হবে সেটি হচ্ছে যে যেটি প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কার করার জন্য এই সরকারকে যথেষ্ট সময় দিতে হবে। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে। আর সরকারের পক্ষ থেকে, এই ইন্টারিম সরকারের পক্ষ থেকে কি ধৈর্য ধারণ করতে হবে, যে এই যে যৌক্তিক সময়, এই যৌক্তিক সময়টা কিন্তু সীমাহীন নয়, এটা ইন্টারিম গভর্নমেন্টকে উপলব্ধি। আর যদি ভাবেন যে এটা একটা সীমাহীন সময়, যতদিন খুশি সময় নেবেন, তাহলে কিন্তু মানুষের আবার, আমাদের দেশবাসী আজকে যে ছাত্র সমাজ তাদেরকে অ্যাপয়েন্ট করেছে, সেই ছাত্র সমাজই হয়তো আবার একদিন বলে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সময় তো যৌক্তিক এখন আর নেই, সেই যৌক্তিক সময় পার হয়ে গেছে। কাজেই এই আজকের সরকার সেটাও মনে রাখতে হবে, যে বুঝতে হবে যে কোন সময়টা যৌক্তিক নয়, এটা তাদের উপলব্ধিতে নিয়েই তাদের প্রয়োজনীয় কাজগুলো শেষ করে। এরপরে প্রশ্ন আসতে পারে যে কোন কাজগুলো প্রয়োজন, কোন সংস্কারগুলো। আমি এই প্রসঙ্গে বলবো যেটা এটা এরকম নয়, ওয়ান অর দ্য আদার, এটা অথবা অন্যটা এরকম নয়।
অথবা এটা করব আগে এটা করব পরে, এটা সেরকম নয়। যেটাই প্রয়োজনীয় মনে হচ্ছে আমাদের কাছে, এটা হয়তো আমরা ডেফিনেশন ডিফাইন করে বলতে পারবো না, কিন্তু আমাদের সবারই কিন্তু কিছু ধারণা আছে যে এই কাজগুলো জরুরি, এই কাজগুলো একটু কম জরুরি, এগুলো হচ্ছে একটু পরে করব। আমি নির্দিষ্ট করে বলতে চাই না, নির্দিষ্ট করে বলার প্রয়োজন নেই। বাংলাদেশের আইন অনুযায়ী আমি যতটুকু জানি, উপরের আদেশ যদি অন্যায় হয় সেটা মানার জন্য কোনো বাধ্যবাধকতা কোনো সরকারি কর্মকর্তা না। তার সঙ্গে আরেকটি কথা বলেছি যে আপনি আমাকে ফোন করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে মোটামুটি ভাবে আমরা যে জানি বড় বড় ব্যবসায়ী আছেন, হাজার হাজার কোটি টাকার মালিক, ক্ষমতাবান ব্যক্তি আছেন, বাংলাদেশে উঁচু সমাজের প্রতিনিধিরা আছেন, তাদের জন্য কিন্তু সরকারের কোনো প্রয়োজন নেই। আমরা যে সরকারের রিফর্মের কথা বলছি, একটি উদ্দেশ্য নেই, যে বাংলাদেশের সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের জন্য কিন্তু এই সরকার। They need the support of the government. গার্মেন্টস ওনার একজন, তার কিন্তু সরকার আছে নাই, সরকার কি করবে না করবে কোনো কথা। তারা ব্যাংক থেকে